আজকের ক্লাসে আমরা ফিগার অফ স্পিচ করব, অর্থাৎ আমাদের ফার্স্ট ইয়ারের রিডিং স্কিল পার্ট সি থেকে এই প্রশ্নটা ফিগার অফ স্পিচ খুব ইম্পর্টেন্ট। তো আমরা কিছু রুল শিখব বা নিয়ম শিখব। এই নিয়মটা শিখলে তোমার যে কোনো কবিতা থেকে ফিগার অফ স্পিচটা তুমি নিজে নিজে বের করতে পারবা ইনশাআল্লাহ। আচ্ছা, চলো শুরু করা যাক। ন্যাশনাল ইউনিভার্সিটিতে রাইট অ্যাবাউট দ্য ফিগার অফ স্পিচ ইউজড ইন দ্য পয়েম, এই প্রশ্নটা অনেক কবিতায় আসে। তো তুমি যদি প্রশ্নটা বেসিক থেকে বুঝে ফেলো তাহলে যে কোনো পয়েমের ক্ষেত্রে উত্তর করতে পারবা। প্রথমে বোঝো ফিগার অফ স্পিচ মানে কি। খেয়াল করো, তোমাকে তাহলে প্রথমে কি বুঝতে হবে? প্রথমে তোমাকে বুঝতে হচ্ছে যে ফিগার অফ স্পিচ মানে কি। ফিগার অফ স্পিচ কি? কবি কবিতাকে সুন্দর, আবেগপূর্ণ এবং অর্থবহ করার জন্য কি কি লিটারারি ডিভাইস বা অলংকার ব্যবহার করেছেন। অর্থাৎ এক্সামিনার তোমাকে জিজ্ঞেস করছে না যে কবিতার থিম কি, সামারি কি, সে জানতে চাচ্ছে কবি কি কি লিটারারি টেকনিক ব্যবহার করেছে এবং সেগুলো কিভাবে কবিতার তোমার হচ্ছে অর্থ এবং সৌন্দর্য বৃদ্ধি করেছে। তাই এই প্রশ্ন দেখলেই তোমার মাথায় 5টা স্টেপ চলে আসবে। তো এই 5টা স্টেপ যদি তুমি জানতে পারো তাহলে অ্যান্সার করতে পারবা। চলো, প্রথমত হচ্ছে পয়েমে কোন কোন লিটারারি ডিভাইস যাচ্ছে তা বের করতে হবে। এটা আমি মনে করি 5টা স্টেপ না, এইগুলার সঙ্গে যদি তুমি পরিচিত হও তাহলে আর কিচ্ছু লাগবে না। তো তোমার কাজ হচ্ছে এইগুলা একটু জানা, যেমন সাম্বলিজম। আচ্ছা, শুরু থেকে দেখি। প্রথমে আছে কি দেখো, প্রথমে আছে সিমিলি, তারপর মেটাফোর, তারপর পার্সনিফিকেশন, সাম্বলিজম, ইমেজারি, অ্যালিটারেশন, তারপর হচ্ছে অ্যাপোস্ট্রফি, হাইপারবোল, আইরনি। কি মাথা ঘুরে যাচ্ছে? আস্তে আস্তে ধৈর্য ধরো। এটা যদি 2-3 দিন তুমি একটু পড়ো, এটার প্রত্যেকটারই তোমার হচ্ছে হাইপারবল কাকে বলে, আইরনি কাকে বলে, এক্সিমরন কাকে বলে, বাংলায় আমি সুন্দর করে তোমাদের বোঝাই দিয়েছি। তুমি প্রথম দিন পড়বা মাথার উপর দিয়ে চলে যাবে, দ্বিতীয় দিন পড়বা একটু কঠিন লাগবে, তারপর 3 নাম্বার দিন 4 নাম্বার দিন যখন পড়বা ইজি হবে। এখনো সময় আছে, সমস্যা নেই। এইগুলার যদি তুমি মিনিংটা বুঝতে পারো তাহলে এটা এটা 10 মার্ক তোমার হাতের মুঠোয়। বুঝতে পেরেছো? একটু তো কষ্ট করতেই হবে। তাহলে তোমার হচ্ছে এক্সিমোরন, তারপর প্যারাডক্স, তারপর পান, তারপর রেফিটেশন, তারপর হচ্ছে রিথারিক্যাল কোশ্চেন। আচ্ছা, এই জিনিসগুলো যদি আমরা জানি তাহলে হবে। তাহলে চলো এখানে তোমাদের জন্য দেখো আমি অ্যান্সার করে দিয়েছি। সিমিলি কি? সিমিলি হচ্ছে দুটি ভিন্ন বস্তুর মধ্যে লাইক, অ্যাজ, যেন, মতো ইত্যাদি শব্দ ব্যবহার করে তুলনা করা, এটাকে হচ্ছে সিমিলি বলে। মেটাফোর কি? মেটাফোর হচ্ছে লাইক, অ্যাজ ব্যবহার না করে একটি বস্তুকে সরাসরি অন্য বস্তুর সঙ্গে তুলনা করাকে কি বলা হয়? মেটাফোর বলা হয়। আচ্ছা, এই জিনিসগুলো শুধু ফার্স্ট ইয়ারে লাগবে এমন কিছু না, তোমার হচ্ছে এটা ফার্স্ট ইয়ার, তারপর হচ্ছে সেকেন্ড ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত লাগবে এবং জবের ক্ষেত্রেও খুব ইম্পর্টেন্ট। সো পড়লে ক্ষতি নাই, মানে লস নাই। তো তোমরা একটু দেখে নিবা, হ্যাঁ, এগুলো একটু দেখে নিবা। ইমাজারি কি, অ্যালিটারেশন কি, এগুলো না জানলে অ্যান্সার করতে পারবে না। বললাম তো একটু রিভিশন দিলে ঠিক লাগবে। আচ্ছা, এখন সব পয়েমে সবগুলো থাকবে না, তোমার 2, 3, 4টা করে থাকবে। তাহলে দেখো, যেমন স্টেপ 2 হচ্ছে ডিভাইজ এর ডেফিনেশন লিখবা এক লাইনে। যে যেমন যদি সিমিলি থাকে তাহলে সিমিলিটা আসলে কি এই জিনিসটা তোমাকে ডেফিনেশন সহ লিখতে হবে। যে সিমিলি ইজ আ ফিগার অফ স্পিচ, যেটা হচ্ছে হুইচ ওয়ান থিং ইজ কম্পেয়ার্ড করে টু অ্যানাদার বাই ইউজিং লাইক অর অ্যাজ। মানে লাইক এবং অ্যাজ এটা থাকলেই সিমিলি বুঝতে হবে। এক্সামে ডেফিনেশন না লিখলেও চলে, কিন্তু লিখলে উত্তম, অনেক রিচ দেখায়। না লিখলেও না, এটা আমার লেখা ভুল হয়ে গেছে, পড়া চোররা তো স্কিপ করবা, ডেফিনেশনটা একটু লিখবা, হ্যাঁ। আচ্ছা, তারপর পয়েম থেকে কোটেশন দিবা। যেমন কোটেশন দেখো, পয়েম থেকে অবশ্যই তুমি কোটেশন দিবা। তো তোমার সামনে তো হচ্ছে দেয়াই থাকবে, কবিতা দেয়াই থাকবে, তো সেখান থেকে কোটেশন দিতে সমস্যা কি? কবিতার লাইনই তো হচ্ছে কোটেশন, তাই না? যেমন হচ্ছে তোমার দেয়া আছে দেখো, দে সোল ওয়াজ লাইক আ স্টার, এখানে লাইক আছে তাই এটা সিমিলি। তার মানে তুমি লাইক এবং অ্যাজ খুঁজবা, যেটাতে আছে সেটা হচ্ছে সিমিলি। আচ্ছা, স্টেপ 4 হচ্ছে কোটস, মানে কোটের এক্সপ্লেন দিবা, অর্থাৎ কোটেশনটা তুমি মিনিং দেওয়ার ট্রাই করবা। কোটেশনটা ওই লাইনটা পড়লে বা ওই কবিতাটা পড়ার পর কিসের উপর, কয়েকবার যখন তুমি পড়বা অবশ্যই বুঝতে পারবা, একটু হলেও তো বুঝতে পারবা। তারপর কোটেশন পড়ে, কোটেশনের সবসময় আমাদেরকে নিচে ওর মানে ওই কোটেশনটা বা ওই লাইনটা দিয়ে আসলে কি বোঝাইছে এই জিনিসটা কিন্তু একটু লিখতে হবে। বোঝা গেছে? শিক্ষক কিন্তু এই জিনিসটা খুব দেখে, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। অনেকেই ভুল
করে শুধু কোটেশন লিখে দেয়, এক্সামিনার নম্বর দেয় এক্সপ্রেশন, হ্যাঁ, এক্সপ্লেনেশনটা দেখে। যেমন এখানে মিল্টনের আত্মাকে নক্ষত্রের সঙ্গে তুলনা করা হয়েছে, এটি তার পবিত্রতা এবং মহত্বকে প্রকাশ করা হয়। আচ্ছা, এখানে দেখো শেষে লিখবা কি এই পয়েমে বিউটি বা মিনিং তোমার হচ্ছে কি কিভাবে ইনহ্যান্স করেছে, মানে উন্নত করেছে। This simile enhances the beauty of the poem and emphasizes Milton's greatness. তাহলে যে কোনো পয়েমের ফিগার অফ স্পিচের স্ট্রাকচার কেমন হবে, মানে প্রশ্নের অ্যান্সারটা কেমন করবা, ফার্স্টে তুমি নেম অফ দ্য ফিগার অফ স্পিচ দিবা, অর্থাৎ কি কি এটা সিমিলি না ম্যাটাফোর না কি আছে এটাতে। আচ্ছা, তারপর ডেফিনেশনটা দিবা, অর্থাৎ সিমিলি হইলে সিমিলি ডেফিনেশনটা দিবা। তারপর কোটেশন ইউজ করবা, কোটেশনটা ইউজ করার পর কোটেশনের তারপর তোমাকে ডেফিনেশনটা দিতে হবে, তারপরে মানে এক্সপ্লেন করতে হবে। তারপরে হাউ ইট কন্ট্রিবিউটস টু দ্য পয়েম, আসলে এটা কিভাবে এই কবিতার মধ্যে কন্ট্রিবিউশন মানে এর অবদানটা কি, মানে কিভাবে এটা প্রেজেন্ট করছে এই জিনিসটা দিবা। আরো সহজ মুখস্থ করার জন্য এই ফর্মুলা নেম, তারপর কোট, তারপর মিনিং, তারপর ইফেক্ট। আচ্ছা, অর্থাৎ কি অলংকার, মানে তোমার হচ্ছে আমাদের ইয়াটা কি সেটা দিবা তুমি। আচ্ছা দাঁড়াও তো, তাহলে প্রথমে তোমার ফিগার অফ স্পিচটা কি সেটা দিলাম আমরা, মেটাফোর সিমিলি না কি সেটা দিব, কোন লাইনে আছে সেটা আমরা দিব, কি বোঝাচ্ছে মানে ওই 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 কোটেশনটার মাধ্যমে কি বোঝাচ্ছে, কেন ব্যবহার করা হয়েছে সেটা দিব। এই চারটা জিনিস লিখলে আসলে নাম্বার চলে আসবে। আচ্ছা, তাহলে আগামীকাল তোমাকে অন্য কোনো পয়েন্ট যদি দেওয়া হয়, এই আমি আজকে তোমাদেরকে সলভ করে দিব লন্ডন 18,802 যেটা আছে, এই কবিতাটা থেকে আমি প্রশ্ন সলভ করাই দেবো, একটু পর দেখবা। তো অন্য যে কোনো কবিতা যেটাই আসুক তুমি পুরো পয়েম পড়ে নিচে প্রশ্নগুলো করবা, মানে কবি কি লাইক অ্যাজ ব্যবহার করেছে। আচ্ছা, যদি এই জিনিসটা ব্যবহার করে তাহলে এটা সিমিলি, মানে লাইক এবং অ্যাজ যদি থাকে তাহলে এটা সিমিলি। কোনো কিছুকে অন্য কিছুর সঙ্গে যদি সরাসরি তুলনা করা হয় তাহলে কি, তাহলে হচ্ছে এটা মেটাফোর। জড় বস্তুকে মানুষের গুণ দিয়েছে, মানে হ্যাঁ, যদি জড় বস্তুকে মানুষের গুণ দেওয়া হয় তাহলে এটা হচ্ছে পার্সনিফিকেশন। কোনো প্রতীক ব্যবহার করা হলে স্যাম্বলিজম, সবসময় বলি কবিতা স্যাম্বলিজম পড়বা। স্যাম্বলিজম মানে কি, আমি কিন্তু দেখবা আমাকে যারা ফলো করো আমি সবসময় বলি যে কবিতার থিম পড়বা, স্যাম্বলিজম পড়বা, বাংলা সামারিটা আয়ত্তে নিবা, এটা কিন্তু আমি বলি, তাই না। আচ্ছা, তারপরে আমরা খেয়াল করি, তাহলে স্যাম্বলিজম, সুন্দর দৃশ্য কল্পনা করা হয়েছে, ইমেজারি, বুঝতে পেরেছি। সো এভাবেই আসলে হবে। তারপর একই সাউন্ড বারবার এসেছে, অ্যালিটারেশন। মৃত্যু বা অনুপস্থিতি কাউকে সম্বোধন করা হয়েছে, তাহলে কি হবে, দেখো অ্যাপোস্ট্রফি। এভাবে পয়েম স্ক্যান করলে লিটারেরি ডিভাইস বের হয়ে যাবে। তাহলে সবশেষে একটা গোল্ডেন রুল মনে রাখো, ফিগার অফ স্পিচে প্রশ্ন কখনো থিম বা সামারি লিখবা না, থিম বা সামারি লিখে দিয়ে আসলে হবে না, বোঝা গেছে। তাহলে কি করবা, লিটারেরি ডিভাইসের নাম, কোটেশন, এক্সপ্লেনেশন এবং পয়েটিক ইফেক্ট লিখবা। তাহলে যদি তুমি এই ফর্মুলা আয়ত্ত করতে পারো তাহলে শুধু লন্ডন 18,802 নয়, ন্যাশনাল ইউনিভার্সিটি এর প্রায় সব পোয়েট্রি কোশ্চেনের ফিগার অফ স্পিচ উত্তর নিজেই লিখতে পারবা। কি বিশ্বাস হচ্ছে না, চলো অ্যান্সার এখনই করব, বুঝবা। আচ্ছা, তার আগে একটা সত্যি কথা বলি, হ্যাঁ, তোমাদের একটু কষ্ট করতে হবে। কষ্টটা হচ্ছে তুমি প্রতিদিন পুরা 4 দিন প্রতিদিন 10 মিনিট করে সিমিলি কাকে বলে, মেটাফোর কাকে বলে, পার্সনিফিকেশন কাকে বলে, আমি কিন্তু বিভিন্ন রঙের করে দিছি যেন মনে থাকে। তারপর হচ্ছে ইমেজারি কাকে বলে, এগুলো একটু মানে লিখে নিবা, পড়বা। টানা 3-4 দিন পড়লে দেখবা যে মনে আছে। তারপর যখন প্রশ্ন করবা ইনশাআল্লাহ হয়ে যাবে। আচ্ছা চলো আমরা এখন প্রশ্ন করব। ফার্স্টে আমি তোমাকে বাংলায় বুঝাই দেব, দেন ইংরেজিতে পড়বো। চলো ফার্স্ট। আচ্ছা, এই দেখো আমি তোমাকে আবার একটু প্রমাণ দেখাই, প্রমাণ ছাড়া তো কিছু হয় না পৃথিবীতে, তাই না। আমরা হচ্ছে লন্ডন যেটা আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের লেখা এই যে কবিতা, এই কবিতার দেখো কত নাম্বার। আমরা অলরেডি এখানে তোমার হচ্ছে টোনের নিয়ম দেখো তো কয়টা কমন আছে আমাদের। আমরা টোনের নিয়ম পারি, টোনের ক্লাসটা করলে তোমার যে কোনো কবিতার তুমি টোন ব্যবহার করতে পারবা। তারপরে সামারি, সামারির নিয়ম কিন্তু বলে দেওয়া হয়েছে। তারপরে জানরিক ফর্ম, এটার নিয়মও আমি তোমাদের দিয়ে দিছি, তার মানে তোমার 2টা কমন হয়েছে এখান থেকে। তারপরে থিম, তারপরে ফিগার অফ স্পিচ 3টা কমন হয়েছে, বুঝছো, বা 3টা আছে। এছাড়াও আমি তোমাদের জন্য ফিগার অফ স্পিচের নিয়ম ছাড়া স্কেনের নিয়ম দিয়েছি, রাইম স্কিমের নিয়ম দিয়েছি, তারপরে 5টা নিয়ম দিছি, সেখান থেকে তুমি 30 মার্ক কমন পাবা। এখনো যারা ক্লাস করো নাই, ইউটিউবে ফ্রি ক্লাস দেয়া আছে, তোমরা দেখে নিবা।
সো প্রশ্ন আছে আমাদের কি 12 নম্বর, এটা 10 মার্কের অ্যান্সার, যে রাইট অ্যাবাউট দ্য ফিগার অফ স্পিচ দ্য পোয়েট ইউজ ইন দিস পোয়েম। চলো 12 নম্বর প্রশ্নটা আমরা সলভ করে ফেলি। আচ্ছা, আমার ক্লাস কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ, আমার ক্লাস রেকর্ড হচ্ছে। একটু বড় হয়ে যাচ্ছে, কিছু করার নেই। তোমাদের আবার ধৈর্য কম। তাহলে দেখো, রাইট অ্যাবাউট দ্য ফিগার অফ স্পিচ, যাদের এখনো মাথার উপর দিয়ে যাচ্ছে, ইনশাআল্লাহ এখানে একটু ক্লিয়ার হয়ে যাবে। দ্য পয়েন্ট ইউজ ইন দিস পয়েন্ট, ফুললি অ্যান্সার এটা। এখানে কি বলা হয়েছে দেখো, উইলিয়াম ওয়ার্ডস দ্য লন্ডন, তোমার হচ্ছে 1802 কবিতায় বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ বা অলংকার ব্যবহার করেছেন, বিভিন্ন ধরনের, বুঝেছো? এক দুটা না, এসব অলংকার মানে ফিগার অফ স্পিচ কবিতাটিকে আরো অর্থবহ, আবেগময় এবং শিল্পসম্মত করে তুলেছে। এগুলোর মাধ্যমে তিনি ইংল্যান্ডের নৈতিক অবক্ষয় এবং জন মিল্টনের মহত্ব অত্যন্ত সুন্দরভাবে তুলে ধরেছেন। এখন এখানে যে কবিতায় আসুক, এখানে উইলিয়াম ওয়ার্ডস লেখক, ওখানে যে লেখক হবে তার কবিতা দিবা এবং তার মানে নামটা দিবা। যে তোমার ধরো শেক্সপিয়ার রাইটেন বাই, ওর কবিতার নাম দিবা। তিনি বিভিন্ন ধরনের ফিগার অফ স্পিচ ব্যবহার করেছেন এবং এই ফিগার অফ স্পিচ গুলো কবিতাটিকে আরো সুন্দর, বিউটিফুল, তারপর হচ্ছে আবেগময়, কি মনে করো হচ্ছে খুব সুন্দর, ইমোশনাল এবং মানসম্মত করেছে, শিল্পসম্মত করে তুলেছে। এটা সুন্দর করে লিখে দিবা। তারপর এগুলোর মাধ্যমে তিনি কি তুলে ধরেছেন, মূল সামারি থিমটা, এটা বলে বলবা যে এরকম সুন্দর করে তুলে ধরেছে। দেওয়ার পর দেখবা, বলবা যে কি কি, মানে কি কি ফিগার অফ স্পিচ উনি তুলে ধরেছেন, এই জিনিসটা দিবা। প্রথমে কি দিয়েছে জানো? অ্যাপিস্ট্রফি। ওই যে আমি যখন নিয়ম শিখাইলাম, যদি অ্যাপিস্ট্রফিটা মানে তুমি পড়ো, রিভিশন দাও, তাহলে তো অ্যাপোস্ট্রফিটা তুমি জানো, মানে তুমি ধরতে পাইছো। অ্যাপোস্ট্রফি হলো, আবারও আমরা বলবো, এমন একটি অলংকার যেখানে কবি কোনো অনুপস্থিতি বা মৃত ব্যক্তিকে সরাসরি সম্বোধন করে। এই কবিতায় কবি মৃত কবি জন মিল্টনকে সরাসরি সম্বোধন করেছে। আমার রুমে প্রচুর মশা, বুঝছো, প্রচুর কামড়াচ্ছে। এখন দেখো, এই যে একটা লাইন, এটা হচ্ছে আমাদের কোটেশন। মিল্টন দো শুডস বি লিভিং অ্যাট দিস আওয়ার। অর্থাৎ আমরা কিভাবে বুঝলাম এটা অ্যাপোস্ট্রফি? আবারও পড়বো, চলো। অ্যাপোস্ট্রফি হলো এমন একটি ফিগার অফ স্পিচ যেখানে কবি কোনো অনুপস্থিতি বা মৃত ব্যক্তিকে সরাসরি সম্বোধন করেন। আমাদের জন মিল্টন কি মৃত ব্যক্তি ছিল না? হ্যাঁ, আচ্ছা। তো এই কবিতায় কবি মৃত কবি জন মিল্টনকে সরাসরি সম্বোধন করেছেন। তাহলে এই লাইনটার মাধ্যমে আমরা সেটা বুঝতে পারি। কি দেয়া আছে দেখো, মিল্টন দো শুডেস্ট বি লিভিং অ্যাট দিস আওয়ার। এখানে কবি মিল্টনকে জীবিত থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছেন। মানে আমরা কোটেশন লিখেছি এবং এখন আমরা কোটেশনের কি করব, এক্সপ্লেনেশনটা করব। কোটেশনে কি বলেছে, এই কোটেশনে যে এখানে কবি মিল্টনকে জীবিত থাকার আকাঙ্ক্ষা প্রকাশ করেছে এবং ইংল্যান্ডকে রক্ষা করার জন্য তার প্রয়োজনীয়তার কথা বলেছে। সো ফার্স্টে আমরা একটা ইন্ট্রো দিয়েছি, তারপর যে অ্যাপোস্ট্রফিটা আছে এটা আমরা সুন্দর করে বলেছি। আগে আমরা অ্যাপোস্ট্রফি কি ডেফিনেশনটা দিয়েছি, দেন কোটেশন দিয়েছি, তারপর কোটেশনের আমরা এক্সপ্লেনেশন করেছি। এভাবে আর কি কি আছে চলো দেখি। তারপর আছে মেটাফর, রূপক। আচ্ছা, মেটাফর কি? মেটাফর হচ্ছে, ডেফিনেশন দেব কিন্তু, মেটাফর হচ্ছে কোনো কিছুকে সরাসরি অন্য কিছুর সঙ্গে তুলনা করা। যেমন ইংল্যান্ড তোমার হচ্ছে হাফ নিড অফ দি, শি ইজ আ ফ্যান অফ, তোমার হচ্ছে স্টাগেন্ট ওয়াটার। এখানে ইংল্যান্ডকে স্থির পছা জলভূমি, মানে ফ্যান অফ স্টাগেন্ট ওয়াটার্স মানে হচ্ছে স্থির ও পছা জলভূমির সঙ্গে তুলনা করা হয়েছে। এর মাধ্যমে কবি বোঝাতে চেয়েছে যে ইংল্যান্ডের নৈতিক স্পিরিচুয়াল অধপতিত হয়ে পড়েছে। তার মানে এখানেও আমরা কি করেছি, আমরা ফিগার অফ স্পিচে কি করব, আগে আমরা ওটা কোন ফিগার অফ স্পিচ এটা দিব, তারপর এটা ডেফিনেশনটা দিব, তারপর যে কোটেশনটা আছে সেই কোটেশনটা দিব, মানে কোট দিয়ে ওই লাইনটা দিব, তারপর ওই লাইনের মধ্যে কবি কি বুঝাইছে ওই ডেফিনেশনটা দিব। ক্লিয়ার? আচ্ছা, তারপরে আমরা, মানে তুমি এটা কখন বুঝবা, যখন ওই ডেফিনেশন গুলা তোমার হচ্ছে স্যাম্বলিজম কি, ম্যাটাফোর কি, সেমিলি কি, মানে এই জিনিসগুলা যখন তুমি খুব সুন্দর করে করতে পারবা, মানে ধরতে পারবা, তখন যদি অল্প একটু বোঝো কবিতাটা বা নাও বোঝো, তুমি অ্যান্সার করতে পারবা। আচ্ছা, সিমিলি, সিমিলি মানে উপমা, সিমিলি মানে লাইক অ্যাজ ব্যবহার করলে তুলনা করা হয়। যেমন দেখো এখানে লাইক আছে, তো তুমি কবিতার মনে করো কিছু না বুঝলেও লাইক আছে, তার মানে এটাতে সিমিলি ইউজ করা হয়েছে, তাই না? লাইক বা অ্যাজ ব্যবহার করলে। দ্য সোল ওয়াজ লাইক আ স্টার, দো তোমার হচ্ছে হ্যাডস আ ভয়েস হুজ সাউন্ড ওয়াজ লাইক দ্য সি। দুইটা কোটেশন আছে। এখানে আছে তোমার লাইক,
এখানেও আছে তোমার লাইক, তার মানে এটা সিমিলি। আচ্ছা, এখন আমরা এটা ডেফিনেশন দিয়ে ফার্স্টে কি করেছি, ফার্স্টে হচ্ছে আমরা এটা যে সিমিলি এই জিনিসটা বলেছি, তারপর আমরা সিমিলির ডেফিনেশনটা দিয়েছি, তারপর আমরা কোটেশন দিয়েছি। এখন কোটেশনে কি বলেছি আমরা এটা এটা এখানে বলে দিয়েছি। এখানে মিল্টনের আত্মাকে নক্ষত্রের সঙ্গে এবং তার কণ্ঠকে সমুদ্রের সঙ্গে তুলনা করা হয়েছে। এর মাধ্যমে তার পবিত্রতা, মহত্ব এবং শক্তিশালী ব্যক্তিত্বের প্রকাশ পেয়েছে। আচ্ছা, তারপরে দেখো পার্সনিফিকেশন। পার্সনিফিকেশন হচ্ছে জ্বর এবং বিমূর্ত কোনো বিষয়কে মানুষের গুণাবলী প্রদান করা। এখন এখানে 5টা না, আমরা কয়টা ইউজ করেছি অ্যান্সারে? 6টা, 7টা ইউজ করেছি, 8টা। সো 8টা না করে তুমি যদি 5টাও করো তাতেও হবে, বা 4টাও করো, 4-5টা অ্যাটলিস্ট করবে, হ্যাঁ। আর যদি পারো তাহলে 6-7টাই দিবা। পার্সনিফিকেশন কি? পার্সনিফিকেশন হলো জড় বা বিমূর্ত কোনো বিষয়কে মানুষের গুণাবলী প্রদান করা হয়। যেমন ইংল্যান্ড হ্যাভ নিড অফ দি শি ইজ আ ফ্যান। এখানে ইংল্যান্ডকে শি বলে উল্লেখ করা হয়েছে, অর্থাৎ ইংল্যান্ডকে একজন নারীর রূপে কল্পনা করা হয়েছে যার নৈতিক মূল্যবোধ হারিয়ে গেছে। বুঝা গেছে? অ্যালিটারেশন, অনুপ্রাস। এখন ভিডিওটা বন্ধ করো, অ্যালিটারেশনটা নিজে নিজে লেখো। যদি প্রয়োজন হয় অ্যালিটারেশনের ডেফিনেশনটা তুমি দেখে আসো সামনের দিকে গিয়ে, দেখে আসো। দেখে আসার পর অ্যালিটারেশনের ইয়াটা বের করো, উপরে কবিতাটা দেখাইনি, ওখান থেকে বের করে ডেফিনেশনটা পারো কিনা এইটাই তুমি দেখো। আচ্ছা, এই এটা তো দেখা যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। নিজের অনেস্টিকে বজায় রাখিও, হ্যাঁ। একই ধরনের ব্যঞ্জন ধ্বনির পুনরাবৃত্তিকে অ্যালিটারেশন বলা হয়। যেমন এখন দেখো শর্ট অ্যান্ড পেন, কেয়ারফুল, গাইডলাইন্স, এই শব্দগুলো ধ্বনিগত সৌন্দর্য কবিতার সুর এবং ছন্দকে আরো আকর্ষণীয় করেছে। অ্যালিটারেশন বুঝেছি। তারপর ইমেজারি, চিত্রকল্প। ইমেজারির মাধ্যমে কবি পাঠকের মনে জীবন্ত চিত্র তৈরি করে, যেমন স্টার, সি, তারপর হচ্ছে ন্যাকেড হ্যাভেন্স। এগুলো, এই চরিত্রগুলোর মাধ্যমে কবি মিল্টনের মহান, পবিত্র এবং স্বাধীন ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলেছে। স্যাম্বলিজম, প্রতীক। কবিতায় ব্যবহৃত বিভিন্ন প্রতীক রয়েছে, যেমন তোমার হচ্ছে ফ্যান অফ স্টাগেন্ট ওয়াটার, ইংল্যান্ডের নৈতিক অবক্ষয়। তারপর হচ্ছে তোমার আর্টর, ধর্ম এবং নৈতিকতা। সার্ট, সামরিক শক্তি। তারপর হচ্ছে পেন, সাহিত্য এবং জ্ঞান চর্চা। স্টার, মিল্টনের মহত্ব। সি, ন্যাকেল হ্যাভেন, পবিত্রতা এবং স্বাধীনতা। আমরা লন্ডন তোমার হচ্ছে 1802 এটার স্যাম্বলিজমটাও পড়ে ফেললাম। হাইপারবল, হাইপারবল কি? অতিশয়োক্তি। তারপরে কবি মিল্টনের মহত্বকে অত্যন্ত উচ্চভাবে উপস্থাপন করেছে। এখানে এমন ভাবে তোমার হচ্ছে মিল্টনকে তুলে ধরেছেন যেন একমাত্র তিনি ইংল্যান্ডের হারানো গৌরব ফিরিয়ে আনতে সক্ষম। এটি কবির গভীর শ্রদ্ধা এবং তার মহান ব্যক্তিত্বের প্রতি বিশ্বাস প্রকাশ করে। উপসংহারে কি লিখবো? উপসংহার মানে কনক্লুশনটা এভাবে রেফার করতে হবে না। সো টু সাম আপ লন্ডন তোমার হচ্ছে 1802 কবিতাটি উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের অ্যাপোস্ট্রফি, মেটাফোর, স্যামিলি, পার্সনিফিকেশন, এলিটারেশন, ইমেজারি, স্যাম্পলিজম এবং হাইপারবলের অত্যন্ত সুন্দর এবং অর্থবহ ব্যবহার করেছে। এসব ফিগার অফ স্পিচ কবিতাটি শুধু শিল্পসম্মতই করেনি, বরং ইংল্যান্ডের নৈতিক অবক্ষয়ের জন্য মিল্টনের আদর্শিক মহত্বকে গভীরভাবে তুলে ধরেছে। সো আমরা এখন এটাকে ইংরেজিতে পড়বো। দেখো, এটা আমাদের উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এটা তোমার লিখেছেন লন্ডন 1802, এবং এটা তোমার এটা ভিভিডলি, ইমোশনালি এবং ইফেক্টিভ হয়েছে। কেন হয়েছে? ফিগার অফ স্পিচের জন্য, মানে এই লিটারেরি ডিভাইস গুলোর জন্য। আচ্ছা, যেমন হচ্ছে এটা দেওয়ার পর আমরা কি কি ব্যবহার করা হয়েছে সেটা বলবো। তো তুমি কি করবা? অ্যাপোস্ট্রফি ইউজ করা হয়েছে সেটা দিলা, তারপরে অ্যাপোস্ট্রফি কি ডেফিনেশনটা দিলা, দেওয়ার পর এই যে কোর্সটা দিলা, কোটেশন দেওয়ার পর কোটেশনের মিনিংটা আসলে কি সুন্দর করে দিলা। তারপর দেখো আমরা দিয়েছি মেটাফোর, আর একটু ফাঁকা করবা। মেটাফোরের এই যে মেটাফোরের এভাবে দিবা, হ্যাঁ। আচ্ছা, মেটাফোর সুন্দর করে দিলা, আমি একটু সাজাই দিচ্ছি তোমাদের, এভাবে দিবা। তারপরে হচ্ছে তোমার আরো বেস্ট হয়, হ্যাঁ এভাবে দিলেই হবে। তারপর সিমিলি দেওয়া আছে, দেখো সুন্দর করে ডেফিনেশনটা দিলা, তারপরে কোর্স দেওয়া আছে, এবং এটা আমরা কেন বুঝলাম সিমিলি, কারণ লাইক আছে, এখানে লাইক আছে। পার্সনিফিকেশন, সুন্দর করে পার্সনিফিকেশনের ডেফিনেশনটা দিলা, তারপরে হচ্ছে তুমি এখানে দেখো ইয়াটা দেয়া আছে, কোর্সটা ইউজ করলে এবং ডেফিনেশনটা দিলা, এইভাবে তুমি অ্যান্সার করলা। দেন হচ্ছে স্যাম্বলিজম গুলা দিলা, তারপরে হচ্ছে কনক্লুশন করলা। সো এভাবে করো, আমি বলতে পারি যে তোমাদের যে কোনো কবিতার ফিগার অফ স্পিচটা ইনশাআল্লাহ তুমি বের করতে পারবে। ঠিক আছে?